বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে। ঘুম থেকে উঠে প্রথমে বাবুর কাজগুলো করে নিয়েছি। এরপর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি আর ভাত, গরম ভাত। এটাই হবে আজকের সকালের নাস্তার মেনু। এটা কিন্তু সকালের নাস্তায় বেশ ভালো লাগে, তবে সব সময় এক রকমের নাস্তা আমরা কখনোই করি না। যেমন প্রতিদিন একবার এক একটা রান্না করা হয়, কখনো চাপটি বানিয়ে দেই, কখনো ভাত, কখনো বা পরোটা, কখনো বা রুটি, মানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে এক একটা দেওয়া হয়। সবচাইতে বড় কথা হচ্ছে আমি নিজেই আসলে এক খাবার বেশিক্ষণ বা বেশি দিন খেতে পারি না। যেমন আপনাদের ভাইয়া কখনো যদি এক রকমের বিস্কুট নিয়ে আসে, তো সেটা আসলে এত মজার মনে হয় কয়েকদিন সেটা খাই, বা সেই প্যাকেটটা খাওয়া হলে পরে দেখা যায় যদি মজা হয় দেখে আবার নিয়ে আসে, তখন আর সেই বিস্কুটগুলো খাওয়া হয় না। তো আমার স্বভাব আসলে এদিক থেকে খুবই খারাপ। আমি এক জিনিস বারবার খাই না, যদিও অল্প খাই, কিন্তু মানে ঘুরিয়ে ফিরিয়ে খেতে পছন্দ করি। সেই সাথে বাচ্চারাও কিন্তু এরকমেরই হয়ে থাকে। দেখা যায় বাচ্চারাও এক জিনিস বারবার বা প্রতিদিন খায় না। বাচ্চাদেরও যদি বলি ওইটা খাও বা ওই বিস্কুটটা খাও, ওই খাবারটা খাও, তো বাচ্চারাও কিন্তু এরকমই করে। তারা প্রতি সময়ে কিন্তু নতুনত্বের একটা অনুসারী হয়ে থাকে, নতুন নতুন কিছু খেতে পছন্দ করে। তো যাই হোক, এগুলো আসলে বাচ্চাদের বেলায় মানিয়ে যায়, বড়দের বেলা হলে একটু বেশি বেশি হয়ে যায়। যেমন আমি যেহেতু এই কাজগুলো করি, তাই আমি আসলে নিজেরটাই বলছি যে আমি এই কাজটা আসলে আমার এই পছন্দের বিষয়টা আসলে ঠিক না। এতে করে আমার হয় কি, হিতে বিপরীত হয়ে যায়। কারণ আমার পরবর্তীতে দেখা যায় যে এরকম নতুন খাবার খুঁজি বা এক খাবার দুইবার তিনবার খাই না, সে কারণে কিন্তু আমাকে না খেয়েও থাকতে হয়। তো আসলে আমাদের মধ্যবিত্ত পরিবার, তো মধ্যবিত্ত পরিবারে সব সময় কিন্তু সব কিছু করা যায় না, সব কিছু চাইলেও হয়ে ওঠে না। বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে, আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু এগুলোই হয়ে থাকে যে আমরা সবসময় নিজেদের চাহিদা, নিজেদের চাওয়া পাওয়া সব কিছুই বিসর্জন দিয়ে থাকি। কারণ মনে হয় যে বাচ্চাদের যেটা হবে সেটাই আগে করি, নিজেদের এগুলো করার প্রয়োজন নেই। যেমন আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করা বা ফ্রেশ হওয়া এরকম কোনো কিছুর ধারে কাছেও যাই না। জাস্ট চোখে মুখে পানি দেই, পানি ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বাবুর খাবার দাবারগুলো করা শুরু করে দেই। কারণ ও ঘুম থেকে উঠলে নয়তো বেশি দেরি হয়ে যাবে ওর খাবারটা খেতে, সেজন্য। এরপরে নিজেদের খাবার তৈরি করি। তো এখানে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে নিয়েছি 2টা আলু কুচি করে, একটা টমেটো আর 1 কাপের মতো পেঁয়াজ। এখানে আমি ছোট মাছটা হাতে মেখে রান্না করব, আর সেজন্য ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লবণটা দিয়ে দিয়েছি। ভালো করে এগুলো মেখে নিচ্ছি। আর তেলটাও কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। এই রান্নাটা বাসায় করে খেয়ে দেখবেন, ছোট মাছ দিয়ে অসাধারণ লাগে, একেবারেই অসাধারণ লাগে। যদিও এই মাছটাতে আমি আজকে নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করব, মানে আমি আমার নিজ থেকে কি করেছি এটার মধ্যে সেটা শেয়ার করব। তো আমি আসলে যখন মেখেছিলাম, মরিচটা কিন্তু সাথে মেখিনি, কারণ আমি বাবুর চোখ, নাক, মুখ এগুলো ধরে থাকি, সেজন্য কিন্তু আমি রিস্কটা নিইনি। আমি শুধু হলুদ আর অন্যান্য মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর কিন্তু মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, যাতে করে আমার হাতটাতে জ্বলার কোনো সম্ভাবনা না থাকে। কয়েকটা বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মলা মাছ ব্যবহার করেছি, আপনারা কাচকি মাছ, মলা মাছ, ছোট ছোট বেলে মাছ সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে ছোট যেই পাঁচমিশালি মাছগুলো থাকে একেবারে ছোট ছোট, সেগুলো দিয়েও হয়। আর আমার এখানেরও একটি এক্সপিরিয়েন্স বা একটি অভিজ্ঞতা হচ্ছে, আমি এখানে আম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো টক ব্যবহার করতে পারেন, আর টক ব্যবহার না করেও খেতে পারেন। তবে টক ব্যবহার করে টক জাতীয় কোনো কিছু দিয়ে খেলে আর টক ছাড়া খেলে দুটার তফাৎ দেখতে পারেন বাসায় ট্রাই করে, অসম্ভব মজার লাগে যদি আম দেয়া হয় সাথে। আর কেউ চাইলে আম আরও পাতলা করেও দিতে পারেন যখন আমের সিজন থাকে। আমি আসলে আমগুলো এরকম কিউব করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেখান থেকেই দেওয়া। তো এর জন্য কিন্তু আমার এরকম কিউব সাইজেরই আম ছিল, আর আম এর জন্য আমি মাত্র 3 টুকরোই দিয়েছি, কারণ ওর বাবা খাবে না, আমরা মা মেয়েরা খাবো সেজন্য। তো এই তরকারিটা অল্প হলেও কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায়। আর এখানে ওর বাবা কিশমিশ এনেছিল, কিশমিশগুলো আমার শেষ হয়ে গিয়েছিল। কিশমিশটা মূলত আনা হয়েছে বাবুর জন্য এবং কি আমার জন্য। আমরা দুজনেই চিন্তা করেছি যে রাতে 8 থেকে 10টা কিশমিশ ভিজিয়ে রাখবো, সেই পানিটা সকালে কিশমিশের সাথে খেয়ে ফেলবো। তো আমি তো কিশমিশটা চিবিয়ে খাবো, বাবু তো আর চিবিয়ে খাবে না, ওটা একটু ব্লেন্ড করে ওকে খাইয়ে দিব। এটা আপনারা বাচ্চাদের জন্য, বড়রা
যে কেউ কিন্তু খেতে পারেন, যাদের কিনা রক্তের পরিমাণ কম আছে, হিমোগ্লোবিনের সমস্যা আছে অথবা শরীর দুর্বল। যেহেতু দুর্বলতাটা কিন্তু রক্তের পরিমাণ শরীরে কম থাকার কারণেই হয়ে থাকে, তো আমাদের আসলে দুজনেরই শরীরে রক্তের পরিমাণ একেবারেই কম, তো সেজন্য কিন্তু ভাবলাম যে বাবুর সাথে সাথে আমিও খাবো। তারপর সারা দুপুরের রান্নাবান্না সব কিছু শেষ, বাবুকে ঘুম পাড়ানোর পরে আমি চলে আসলাম সন্ধ্যার নাস্তায়। সন্ধ্যার নাস্তাটা আসলে অনেক সময় আমার কাছে ঝামেলার মনে হয়, কিন্তু কিছু করার নেই। ঝামেলার হলেও এই ঝামেলাটা কিন্তু প্রতিদিনই আমাদের গৃহিণীদের পোহাতে হয়, যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তো আরও। আর আমরা যেহেতু একটু ভিতরের দিকে থাকি আমাদের বাসা, তো আমাদের বাসা ভিতরের দিকে হওয়ার কারণে কিন্তু আমরা চাইলেই সন্ধ্যার নাস্তা কিনে বাজার থেকে এনে খেতে পারি না, আমাদের যে কোনো কিছু বাসায় তৈরি করে দিতে হয়। আমি আজকে নতুন পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অনেক বেশি পুর দিয়ে, মানে ভিতর অনেকটা বেশি করে আলুর পুর দিয়ে তারপর খেতে পারেন আলু পুরি বানিয়ে। এটা আসলে যদিও একটু ঝামেলার মতো মনে হবে, তবে এই পুরিগুলো কিন্তু দেখতে ছোট ছোট অনেক কিউট লাগে, আর একটু নতুনত্ব হলে কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করে। তো সব সময় একরকম করে রান্না করি বা বানিয়ে থাকি, সেজন্য ভাবলাম যে এবার একটু অন্যরকম করে বানাই। আর এগুলোর ভিতরে যেহেতু একেবারে পুরে ভরা বলতে এটা কিন্তু আলু ভর্তাটা দেওয়া আছে ভিতরে, কেউ চাইলে ডাল দিতে পারেন, তবে এতগুলো ডাল দিয়ে বানালে এটা কীরকম হবে আমার জানা নেই, তবে আমার কাছে আলু দিয়ে বানিয়ে তো বেশ ভালো লেগেছে। সন্ধ্যার নাস্তায় আপুরাও কিন্তু বানিয়ে দেখতে পারেন এভাবে করে কেটে, এতে করে কিন্তু বাচ্চাদের খেতে অন্যরকম মনে হবে, বাচ্চারা মনে করবে এটা নতুন কি আবার খাচ্ছি। যেমন আমার বাচ্চারাও বলছিল মা এটা কি, এগুলো কি বানিয়েছো, তো এভাবেও কি আলু পুরি হয়, ওরাও কিন্তু এই প্রশ্নগুলো করেছিল। সব বাচ্চারাই কিন্তু মোটামুটি কিছু স্বভাব একরকম থেকে থাকে, বাচ্চা আসলে বলতে তাদের সিমিলারিটি থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের কিন্তু কাজের মাঝে অনেক কথা আমি বলে ফেললাম, কোনো কথায় ভুল ত্রুটি হতে পারে, সেজন্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সেই সাথে ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর লাইকটি যদি এখনও না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর এই পর্যায়ে হলে অন্তত লাইকটিতে একটি ক্লিক করে দেন। আর কারো ভিডিও আসলে টেনে টুনে দেখবেন না, যদি ভালো না লাগে তাহলে শুরু থেকে ইগনোর করে চলে যাবেন। এটা আসলে জোর করে দেখানোর মতো কিছুই নেই, ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়েই কিন্তু আমরা মানুষ, সবার কাছেই যে সব কিছু ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না। তো অনেক আপুরাই আসলে অনেক সময় কমেন্ট করে থাকে যে আপু তোমার ভিডিও দেখে দিয়েছি, ফুল ওয়াচ এটা সেটা এগুলো বলে থাকে। তো আসলে যখন আমরা টাইমটা চেক করতে যাই, টাইম চেক করে দেখি যে 1 মিনিটও হয় না অথবা 1 মিনিট 1.5 মিনিট এরকম হয়ে থাকে, তখন কিন্তু কষ্ট একটা লাগে যে মিথ্যা কথা কেন বললো, একটা মিথ্যা আশা দেওয়া একজনকে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই কাজগুলো করবেন না, ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে না দেখবেন। যেমন আমি অনেক সময় কিন্তু আমি রেগুলার যেই কয়েকজন আপুর ভিডিও দেখি, অনেক সময় আমি সেই আপুদের ভিডিও দেখতে পারি না, তো পারি না তাদের ভিডিওতে ঢুকে একটা কমেন্ট একটা লাইক দিয়ে চলে আসবো, এরকম ধোঁকাবাজি আসলে আমার দ্বারা সম্ভব না, তো সেটা আমি করে থাকি না, আপনারাও করবেন না। এই কাজগুলো ভালো না, মানুষকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আমাদের নেই, এই কাজগুলো করলে কিন্তু আমাদের আসলে কখনোই মাফ হবে না। এই তো বাবাটা দেখুন ক্যামেরার সামনে নাক দেখাচ্ছে, সবাইকে টাটা দিচ্ছে, চোখ দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, মানে সব কিছু করে ওর অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তবে ওর শরীরটা ভালো না। আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ও কোনো কিছুই আজকে সারাদিন পেটে রাখতে পারছিল না, কেন ছেলেটার এমন হচ্ছে জানি না। গতকালকে ভিডিও দেওয়ার ছিল আমি সেটাও দেইনি, গতকাল থেকে ওর প্রচণ্ড পরিমাণে আবার জ্বর ছিল। তো আল্লাহ আসলে একটার পর একটা পরীক্ষা করেই যাচ্ছে, আল্লাহ কবে রহম করবে, আল্লাহ এই পরীক্ষা থেকে কবে পরিত্রাণ দান করবে সেটা শুধু আল্লাহই জানে। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। ও ছোট মানুষ, এত কিছু বলতেও পারে না, আসলে ওর ব্যক্ত করার ক্ষমতাও নেই, তো আল্লাহ যাতে ওকে সুস্থতা দান করে এটুকুই ওর আল্লাহর কাছে চাওয়া। এরপর দারাজ থেকে আমার একেবারেই কম দামের মাত্র 100 টাকা মূল্যের একটা অমূল্য একটা সম্পদ চলে এসেছে, যেটাকে বলা চলে আমার একটা অতি প্রয়োজনীয় জিনিস। যেহেতু রসুন আমি কাটতে পারি না, নখের কোনাগুলো ব্যথা করে, সেজন্য এই কাটারগুলো আমি এর আগেও বেশ কয়েকবার অর্ডার দিয়েছিলাম, তো ক্যান্সেল হয়ে গেছে অথবা আসেনি বা অসময়ে এসেছে। তো এবার কিন্তু এই পার্সেলটা আমি হাতে পেয়ে গেলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাকে আমার এক আপুও বলেছিল এগুলো কেনার কথা, কিন্তু তখন আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আদা রসুন এটা দিয়ে কীভাবে আমি কাটি সেটা আপনাদের সাথে এক সময় শেয়ার করব, যখন আদা রসুন আনা হয়।
তবে জিনিসটা কিন্তু অনেক বেশি উপকারী, যাদের প্রয়োজন তারা এনে ব্যবহার করতে পারেন, ভালো হবে এটা। আর যারা পারেন তারা তো পারেনি। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।